সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ঢাকা জেলার সাভার অঞ্চলের প্রান্তিক কৃষকের কাছে। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। দীপ্ত কৃষি টিম আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নে। এই ইউনিয়নে প্রচুর পরিমাণে বিদেশি সবজির চাষাবাদ হচ্ছে। দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আজ আপনারা দেখবেন এই এলাকার সবজির চাষ ও চাষিদের গল্প। বিশ্বায়নের সুবাদে পৃথিবীর এক দেশের সবজি আরেক দেশের খাদ্য তালিকায় স্থান পাচ্ছে অনেক সহজেই। বিদেশের অনেক সবজি এখন আবাদ হচ্ছে আমাদের দেশে। সাভারের কৃষকরা তাদের আবাদি খেতে পশ্চিমা দেশের বিভিন্ন সবজি আবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। আর এসব সবজি আবাদ করে বাণিজ্যিকভাবেও দারুণ সাফল্যের নজির গড়েছেন তারা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় তো প্রচুর পরিমাণে বিদেশি সবজির চাষ হচ্ছে। হ্যাঁ, তো আপনিও বোধহয় চাষের সঙ্গে জড়িত। হ্যাঁ আমি সম্পৃক্ত। তো আপনার সঙ্গে আজকে সারাদিন থেকে আপনার সবজি চাষের গল্প শুনবো। আমাদের দেশে তো অনেক শাকসবজি আছে, তো আপনি বিদেশি শাকসবজি চাষাবাদের ক্ষেত্রে উদ্বুদ্ধ হলেন কেন, আর শুরু করলেন কতদিন আগে থেকে? শুরু করছি আমি 2003 সাল থেকে। আচ্ছা, তো ওইখান থেকে আমি মানে আস্তে আস্তে বিষয়টা বড় করছি। আচ্ছা, কি কারণে? কারণ সবাই তো মানে দেশি ফসল সবজি আবাদ করে, তো আমার ইচ্ছা থাকলো যে আমি বাইরের কিছু ফসল করে দেখি কেমন। দেশি সবজি চাষের চেয়ে বিদেশি সবজির চাহিদা বেশি হওয়ার কারণে সাভারের বেশ কিছু অঞ্চলে চলছে বিদেশি সবজির আবাদ। প্রায় 20 থেকে 22টি বিদেশি সবজির আবাদ হচ্ছে এই অঞ্চলে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বেবি কর্ন, ব্রোকলি, নানা রকমের লেটুস, থাই আদা ও পাতা ইত্যাদি। আপনি তো এটা শুধু বীজের জন্যই করেছেন। হ্যাঁ, তো এখান থেকে আপনার এই জমি থেকে কি পরিমাণে বীজ পাবেন বলে আশা করেন? এখানে তো বলতে পারবো না, এখন আল্লাহ ফলনের উপর যা দেয় আর কি, ওটা দেয়। তবুও আমি 10 থেকে 12 কেজি দানা আমার যথেষ্ট। বাঞ্চিং গুলো কোথায় বিক্রি করেন এবং কাদের কাছে বিক্রি করেন? কিছু পার্মানেন্ট হোটেল আছে, যে ইন্টারন্যাশনাল যে হোটেলগুলো, ওই হোটেলগুলোর মধ্যে আমি দিয়ে থাকি। আপনার অন্য ক্ষেতগুলো একটু ঘুরে দেখতে চাচ্ছি। হ্যাঁ চলেন। কি আছে এই পাশে? ওখানে আমার রেড ক্যাবেজ আছে, বিটরুট আছে। আচ্ছা চলেন তাহলে। চল, ঠিক আছে। ভাইজান, এইখানে রেড ক্যাবেজের চাষ করছেন কতখানি জায়গার উপরে? এইখানে আছে আমার 2 বিঘার মতো, কিন্তু অন্যান্য জায়গায় আরো আছে। আমি 10 থেকে 12 বিঘা বছরে করি আর কি। এখানে 2 বিঘা? হ্যাঁ, এখানে 2 বিঘা। এছাড়া আর কোথায় করছেন আপনি? সেটা আছে সামনে আছে, তার উপরে আছে। মানে মোট কতখানি জায়গার উপর আপনি রেড ক্যাবেজ চাষ করছেন? 8 থেকে 10 বিঘার মতো জমি নিয়ে আমি করছি রেড ক্যাবেজ। এই রেড ক্যাবেজটা কি সারা বছরই চাষ করা যায়? না, রেড সারা বছর না, শীত মৌসুমে হয়। আপনার কাছে একটু জানতে চাইছিলাম রেড ক্যাবেজের চাষ পদ্ধতিটা কি? চাষ পদ্ধতি অন্যান্য ফসলের মধ্যে এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই, কিন্তু আমরা একটু সার একটু বেশি প্রয়োগ করি এর মধ্যে, যাতে আমাদের জিনিসটা সুন্দর হয়। বিষ অন্যান্য ফসলের মতোই ব্যবহার করে থাকি। সেচটা কিভাবে? একটা জমিতে 2 থেকে 3টা 4টা পর্যন্ত সেচ দিতে হয়। ভাইজান, এইখানে সামনে আবার দেখতে পাচ্ছি আপনার সম্ভবত বিটের ক্ষেত। হ্যাঁ হ্যাঁ, বিটের জমিটা। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখে আসতে হ্যাঁ পারি? চলো। আচ্ছা। আপনার এই বিটের ক্ষেত কতখানি জায়গার উপরে? 20 থেকে 22 বিঘার মতো হবে আর কি বিটের জমি। এই জায়গাটা 20 থেকে? না না, এখানে আছে আমার 1.5 বিঘা। আমি আর অন্যান্য জায়গা ওইখানে ওপাশে মোট 20 থেকে 22 হ্যাঁ, বিঘা 20 থেকে 22 জমি। বিঘা। অনেক জায়গার উপরে চাষ করছেন। হ্যাঁ, এটা
আচ্ছা, আপনার এগুলো কি বিক্রয় উপযোগী হয়েছে মোটামুটি সব? হ্যাঁ, মোটামুটি বিক্রি উপযোগী হয়ে গেছে। আচ্ছা, একটা তুলে দেখি তাহলে। হ্যাঁ, না? দেখেন, সমস্যা নেই। এটা তো এটা সব ঠান্ডা। এটা হুম, নাকি মনে হচ্ছে যে এটা পরিপূর্ণ হয়েছে অনেক। না এটা সুন্দর। এটা না? হুম। বাহ, এটার বয়স কতদিন? 2.5 মাস হবে। 2.5 মাস। হ্যাঁ। এখন এটা পরিপূর্ণ একেবারে বিক্রয় উপযোগী। হ্যাঁ, এখন বিক্রি করা যায়। আচ্ছা, তো এই বিটগুলো বিক্রি করেন কোথায়? এটা সব ঢাকাতে। ওই আপনি অন্য অন্যান্য সবজির সাথে এটা আমার ওই রেস্টুরেন্ট এবং হোলসেল মার্কেটে চলে যায়। ভাইজান, আপনার এই ফসলগুলো তো ঢাকায় আপনি নিজেই পাঠিয়ে দেন? হ্যাঁ, নিচে পাঠিয়ে দিই। আচ্ছা, তো আজকে কি পাঠাচ্ছেন? হ্যাঁ, আজকে পাঠাবো। তো যেখানে আপনি ট্রাকে উঠাবেন বা লোড করবেন, আমি সেই জায়গাটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, দেখতে পারেন। চলো। উৎপাদন সাফল্যে এখন দারুণ স্বপ্নবান এখানকার কৃষকরা। রাজধানীর বড় বড় ওয়ান স্টপ মলে এখন তার ক্ষেত থেকে উৎপাদিত বিদেশি সবজি থরে থরে সাজানো থাকছে। অভিজাত রেস্টুরেন্টগুলোতে দেশি বিদেশি ভোজন রসিকদের দামি রেসিপিতে ব্যবহার হচ্ছে এই অঞ্চলের সবজি। হ্যাঁ, আমি এখানে সবগুলো সবজি সংগ্রহ করে এনে এখান থেকে। হ্যাঁ, লেটুস দা বক্সাই চাইনিজ ভেজিটেবল। এটা? হ্যাঁ। আচ্ছা, এটা কোন দেশি? এটা চাইনিজ। এটা তো সারা দেশে, এটা সারা বিশ্বের মধ্যে প্রচলন আছে খাওয়ার মধ্যে। আচ্ছা, এখানে আর কি করছেন? এখানে ওই যে বেবি কর্ন। আচ্ছা, বাছাইটা করেন কিভাবে? বাছাই করার মধ্যে যে দেখতে পাচ্ছেন ওয়েস্টেজ, এটা আমরা ফেলে দেবো। এগুলো ফেলে দেবেন? হ্যাঁ, ফেলে দেবো। এগুলো কোনো কাজে আসবে না? না, কাজে গবাদি পশুর খাদ্য হিসাবে একটু ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আর এইগুলো প্যাকেট? এটা প্যাকেজ করা। ওই পাশেও প্যাকেট করে দেখলাম। এই একটা প্যাকেট কত টাকা ধরে আপনারা পাইকারি সেল করেন? এখন 20 থেকে 25 টাকা রেট আছে। এক প্যাকেট 20 থেকে 25 টাকা। 25 টাকা। হুম। আচ্ছা, তো আপনার ক্ষেতগুলো ঘুরে দেখলাম, প্যাকেট করা দেখলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন আপনি। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। গুটি কয়েক কৃষকই পথ দেখায়, তাদের পথ ধরেই এগিয়ে যায় অনেকেই। আমরা যখন খাদ্য নিরাপত্তার কথা ভাবি, তখন আমাদের সামনে ভরসা হয়ে দাঁড়ায় উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কৃষকরা, যারা দ্রুতই নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে নিশ্চিতভাবেই বুঝিয়ে দেন এদেশের সোনাফলা মাটিতে কোনো কিছু ফলনই অসম্ভব নয়। আমাদের দেশে তো বেবিকর্নটা একটা অপ্রচলিত ফসল, তো এই বেবিকর্ন চাষাবাদের ক্ষেত্রে আপনি আগ্রহী হয়ে উঠলেন কেন? দেখেন, এই বেবিকর্নটা আজকাল বাংলাদেশে যে আমাদের চাইনিজ হোটেলগুলি আছে, আমাদের এখন খুব ভালো চাহিদা, এর জন্য আমরা আগ্রহ। এবং অন্য ফসল থেকে বর্তমানে যে আমাদের বেবিকর্নটা আছে, এটা বাজারজাতে ভালো পোষা পাই আমরা, এর জন্যে এটা করার আমরা আগ্রহী। নতুন ফসল ও বাণিজ্য ব্যবস্থার এখানকার কৃষি জীবন দারুণ গতিশীল। সারাক্ষণ আবাদি খেতে বিদেশি নানা সবজির পরিচর্যায় ব্যস্ত অনেকেই। কথা হলো ব্রোকলির ক্ষেতে কর্মরত একজন কৃষকের সাথে। তো এখানে আপনারা যে ব্রোকলির আবাদ করেছেন কতখানি জায়গার উপরে? এটা না, আপনার সর্বমোট কতখানি জায়গার উপর ব্রোকলির আবাদ করেছেন আপনি? আমার মোটামুটি ঠিকঠাক পাই কিন্তু চিকিৎসা শেষ, এটা লাস্টে বসে। এটা উঠাবেন কোন সময় কি হবে? এটা মনে করেন 3 মাস লাগে হয়েছে, 1.5 মাস হয়ে গেছে, আর 1.5 মাস করে। তো ওইটার পরে কি লাগাবেন আবার এই জমিতে? এটার পরে আপনার 1.5 বোনা দেবো। আচ্ছা, 1.5, তারপরে 7 বোনা দেবো। তা আপনাদের এলাকায় ধান হয় না? ধান হয়, ধানের আপনি লাভবান কম। কেন, কারণ কি? এটাতে লাভবান বেশি, ধানের খরচ বেশি। 1 লাখ টাকা বিক্রি হবে। আপনাদের এই এলাকায় তো প্রচুর পরিমাণে বিদেশি শাকসবজির চাষাবাদ হচ্ছে আর কি, তো স্থানীয় কৃষি কর্মকর্তারা কি আপনাদের কোনোভাবে উৎসাহিত করা বা সহযোগিতা করে? এটা খোঁজ খবর লয়, আগে যেমন 700 দিত, এখন যেমন 700টা একটু কম দেয় আর কি। আচ্ছা, আর এমনি খোঁজ খবর লয়, সাজেশন দেয়। এই ব্যাপারে তাদেরকে আমরা এই পরামর্শ দিয়ে ওই ধানের পরিবর্তে গতানুগতিক ফসলের চাষাবাদের পরিবর্তে এই হাইবলু সবজি চাষেরকে তাদেরকে নিয়ে আসছি। পাশাপাশি আমাদের এনএটিপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে
আমাদের ছোটো ছোটো কিছু প্রদর্শনী বা ডেমনস্ট্রেশন প্লট আমরা প্রতি বছর পেয়ে থাকি। বিভিন্ন এলাকায় ওই প্লটগুলি আমরা স্থাপন করে কৃষকদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনি যে ফসলটি চাষ করতেছেন তার পরিবর্তে এই ফসলটা চাষ করলে আপনি অল্প জমি থেকে অধিক লাভবান হবেন এবং আপনার উৎপাদন খরচও কম হবে, বছরে একাধিকবার ফসল উৎপাদন করতে পারবেন বা সবজি উৎপাদন করতে পারবেন। এবং ঢাকা যেহেতু অতি সন্নিকটে, এগুলা ঢাকার হোটেলগুলিতে রপ্তানি করলে বা আড়তদারদের মাধ্যমে আপনি যদি বিক্রি করতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন। এবং বীজ, সার এবং এই সবজি চাষের যে আধুনিক কলাকৌশল বা প্রযুক্তিগুলি তারা যাতে ইজিলি তাদের মাঠে প্রয়োগ করতে পারে সে বিষয়ে আমরা প্রশিক্ষণের পাশাপাশি তাদের সরাসরি সরেজমিনে হাতে কলমে তার মাঠ ভিজিট করে, তাদের মাঠ বা ফিল্ড ভিজিট করেও আমরা পরামর্শ দিচ্ছি। এতে করে প্রতি বছরই আমাদের সবজি চাষির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে সাভার প্রায় 3000 হেক্টর জমিতে আবাদ হয়, কিন্তু এর মধ্যে এই হাই ভ্যালু ক্রপস এই শুধু 3টি ব্লকে শ্যামপুর, মশুরিখোলা এবং ভাকুরতা, এই 3টিতেই প্রায় 100 হেক্টরের উপর জমিতে প্রতি বছর এই চাইনিজ বা হাই ভ্যালু সবজিগুলি চাষ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের দীপ্ত কৃষিকে সময় দিলেন, কথা বললেন। আপনাদের কৃষি বিভাগের সবার প্রতি শুভকামনা। এখন আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছে আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবছর টাঙ্গাইলের চরাঞ্চলে বাড়ি 3 জাতের মাসকলাই চাষে বাম্পার ফলন। 3 দিনে 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে প্রস্তুত গদখালির ফুল চাষিরা। সমন্বিত কৃষি খামার গড়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক শিক্ষিত যুবক। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যমুনা ও ধলেশ্বরীর চর বেষ্টিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি মৌসুমে বাংলাদেশ কৃষি বিভাগের উদ্ভাবিত বাড়ি 3 জাতের মাসকলাইয়ের বাম্পার ফলন হয়েছে। অনেক বেশি লাভের আশা করছেন কৃষকরা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অধিকাংশ জমি যমুনা ও ধলেশ্বরী চরাঞ্চলের হওয়ায় এখানকার কৃষকরা বহু আগে থেকেই মাসকলাইয়ের চাষ করে আসছে। পূর্বে এখানকার কৃষকরা স্থানীয় জাতের মাসকলাইয়ের চাষ করতেন। স্থানীয় জাতের মাসকলাইয়ে ভাইরাসজনিত রোগের কারণে ফলন কম হয়, এতে করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। এসব কারণে এ অঞ্চলে মাসকলাইয়ের চাষ কমতে থাকে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল বাড়ি 3 জাতের মাসকলাইয়ের বীজ ও সার সরবরাহ করা হয়। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা আবারও মাসকলাই চাষে ফিরে আসেন। কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, চলতি মৌসুমে নাগরপুর উপজেলায় প্রায় 2000 হেক্টর জমিতে মাসকলাইয়ের চাষ হয়েছে। মাসকলাই গাছে রোগবালাইও তেমন একটা দেখা যায়নি। উপরন্তু দেশি জাতের চেয়ে বাড়ি 3 জাতের মাসকলাইয়ের ফলন হয়েছে দ্বিগুণেরও বেশি। বাড়ি 3 জাতের মাসকলাই আবাদে বাম্পার ফলন পেয়ে কৃষকেরা বেশ খুশি। এই বছর আগত 3টি বিশেষ দিবসকে ঘিরে এখন কর্মচঞ্চল হয়ে উঠেছে ফুলের রাজ্য খ্যাত যশোরের গদখালির ফুল চাষিরা। এবারের বসন্ত বরণ উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 20 কোটি টাকার ফুল বিক্রি কিনে হবে বলে আশা করছেন এই অঞ্চলের ফুল চাষিরা। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে গদখালির চাষিরা বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফুল পর্যায়ক্রমে বাজারে সরবরাহ করবে। এই দিবসগুলো ঘিরে ফুল চাষিরা ফুল সরবরাহের প্রস্তুতি সম্পন্ন করেছেন। চলতি বছর যশোর জেলার গদখালি অঞ্চলের প্রায় 5000 কৃষক তাদের 1500 হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। গদখালিতে রজনীগন্ধা, গোলাপ, গাঁধা, গ্ল্যাডিওলাস, জারবেরা, লিলিয়াম সহ মোট 11 প্রজাতির ফুলের চাষ হয়। এবারের বসন্ত বরণ, ভ্যালেন্টাইন ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গদখালি এলাকার কৃষকরা 20 কোটি টাকার ফুল সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। অবস্থা ভালো থাকায় কৃষকেরা ফুলের ভালো দাম পাওয়ার আশা করছেন। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আবু বকর সিদ্দিক প্রিন্স গড়ে তুলেছেন কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামের একটি কৃষি খামার। উচ্চতর পড়াশোনার পাশাপাশি এখানে তিনি দেশি বিদেশি বিভিন্ন রকমের ফলের সাথে পুকুরে মাছ এবং হাঁস চাষ করছেন। আর এভাবে তিনি হয়ে উঠেছেন একজন সফল খামারি আর জয় করছেন বেকারত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধীনে এগ্রিকালচার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিএইচডি সম্পন্ন করা শিক্ষিত যুবক আবু বকর সিদ্দিক প্রিন্স ময়মনসিংহ জেলায় ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের বড়বিলা নদী পারে প্রায় 5 একর জমির উপর 2012 সালে তিনি গড়ে তোলেন কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামের একটি প্রজেক্ট। 2000 সনে আমার মাস্টার শেষ হয়। মাস্টারের পরে আমি এমবিএতে ভর্তি হলাম। তখন একটু অন্য বিষয়ে পড়ার চিন্তা করলাম।
যে MBA এগ্রি বিজনেস। এগ্রি বিজনেস পড়া অবস্থায় আমি একটু চিন্তা করলাম যে আমি একটু খামার করি। ওটা করার পরেই তারপর আমি চিন্তা করলাম যে আমি নিজস্ব উদ্যোগে কিছু করতে চাই। এখন আমার এখানে প্রায় 5000 গাছ আছে, প্রায় 76 রকমের ফল গাছ আছে। এ খামারে প্রায় 2 একর জায়গার উপর খনন করা পুকুরে আধুনিক পদ্ধতিতে দেশীয় মাছের চাষ করছেন আর পুকুরের উপর উন্নত জাতের প্রায় 1500 হাঁস পালন করছেন। সঙ্গে আম, লিচু, জাম্বুরা, কাজুবাদাম, লেবু, আধুনা জনপ্রিয় ড্রাগন ফলেরও চাষ করছেন। ইতিমধ্যে তার ফলের বাগান থেকে ফল বিক্রিও শুরু করেছেন। বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তোলা এ খামারে পার্সিমন, অস্ট্রেলিয়ান আঙ্গুর, সাতকরা, আমড়া, নারিকেল, কাজুবাদাম, মিষ্টি তেঁতুল, গোলাপজাম এবং বিভিন্ন ধরনের ঔষধি সহ প্রায় 5000 গাছের একটি মাতৃবাগান গড়ে তুলেছেন। আপনি একটা স্বল্পতম একটা জায়গার ভিতরে এইভাবে সিস্টেম করে যদি করতে পারেন যে আমার হাঁস থাকবে, মাছ থাকবে, মুরগি থাকবে, বিভিন্ন ধরনের গাছ থাকবে, এটা তো দেশের জন্য ভালো, আমাদের সবার জন্যই ভালো। কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ প্রজেক্টটি যেন ফুলবাড়িয়া উপজেলায় কৃষকদের কাছে আধুনিক পদ্ধতিতে ব্যবহারের আদর্শ খামার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি স্বপ্ন দেখছেন এ খামারে হাঁসের কৃত্রিম প্রজনন কেন্দ্র ও একটি জার্ম প্লাজম সেন্টার গড়ে তুলতে, যার মাধ্যমে এদেশের কৃষক ও কৃষি উপকৃত হবে। ময়মনসিংহের প্রিন্স সাহেবের মতো সারা দেশের শিক্ষিত যুবকরা তাদের আবাদি ও অনাবাদি জমিকে ঘিরে গড়ে তুলুক বিভিন্ন প্রকার ফল, ফসল, মৎস্য ও প্রাণী সম্পদের খামার। জয় করুক নিজের বেকারত্ব আর দেশকে করুক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0177682832 এই নম্বরে। বাংলাদেশের অনেক জেলাতেই এই শীতের মৌসুমে চাষ হচ্ছে নানা রকমের বিদেশি শাকসবজির। ঠিক সাভার উপজেলাও তার ব্যতিক্রম কিছু নয়। এইখানকার মানুষরা বিদেশি সবজি চাষাবাদ করে গড়ে তুলছেন নানা রকম সফলতার গল্প। তাদের প্রতি শুভকামনা রেখে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।